জয় হিন্দ। আজ তোমাদের আরও একটি অঙ্ক সেট নিয়ে এসেছি। গতদিন আমরা যে সেটটা করেছিলাম সেই সেটটারই বাকি অঙ্কগুলো করব। এখানে প্রায় 80টা মতো অঙ্ক আছে এবং অঙ্কগুলো বিভিন্ন টাইপের অঙ্ক। তোমরা অঙ্ক ক্লাসটা মন দিয়ে করবে। যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। গতদিন আমি একটা কাজ দিয়েছিলাম যে পরপর দুটি মৌলিক সংখ্যা লেখো। তোমরা অনেকেই লিখেছো, অনেকে লিখতে পারোনি, সেটা দেখে নাও। আমি যদি এরকম লিখি, আমি কি বলেছিলাম যে এরকম পরপর সংখ্যা, তাই না? তোমরা কেউ বলেছো 11, কেউ বলেছো 13, এই দুটো মৌলিক সংখ্যা, একদম ঠিক। কেউ বলেছো কত 41, কেউ বলেছো 43, এই দুটো মৌলিক সংখ্যা। কিন্তু আরও মৌলিক সংখ্যা আছে, তোমরা সেগুলো লেখনি। ধরো 71, 73, তাই না? 71, 73 মৌলিক সংখ্যা না? আবার দেখো 5, 7, তাই না? এই একটি জোড়, এই একটি জোড়, তাই না? আবার এই একটি জোড় 11, 13, এই একটি জোড়। আবার দেখো এগুলো বাদ দিয়েও যদি আরও কোনো সংখ্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তারপরে দেখো, কালকে একজন কমেন্ট করেছিল যে এই 8 দাগেরটা বুঝতে পারোনি। 2, 3, 4 ইত্যাদি ক্রমিক সংখ্যার শেষ আছে কি? মানে পর্যায়ক্রমিক সংখ্যা, এর কি কোনো শেষ আছে? 2, 3, 4, 5, 6, 7, 8, 100, 200, 500, 1000, 2000, এর কোনো শেষ নেই। তাহলে কি হবে এটা? এর কোনো শেষ নেই, ঠিক আছে? শেষ আছে কি না? শেষ নেই। এটা উত্তর কি হবে? উত্তর, ও কালকে হ্যাঁ করেছিলাম না, হ্যাঁ জানতাম না। এর কোনো শেষ নেই, না হবে উত্তর কি? না, এর কোনো শেষ নেই। 2, 3, 4, 5 এর ক্রমিক সংখ্যার কোনো শেষ নেই, ঠিক আছে? এবার আমরা পরের পেজটা দেখি, পরের পেজে কি অঙ্ক আছে। তারপরে দেখো পরের অঙ্কটা কি আছে। কোন সংখ্যাটি ছাড়া কোনো মৌলিক সংখ্যার সঙ্গে 1 যোগ করলে যৌগিক সংখ্যা হবে? মানে এমন একটি সংখ্যা বাদ দাও, বাকি সমস্ত সংখ্যার সঙ্গে যদি 1 যোগ করি সংখ্যাটি যৌগিক সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে? মানে সেই সংখ্যাটাকে অন্য সংখ্যাতে ভাগ করা যাবে, কোন সংখ্যাটি ছাড়া। তাহলে দেখো, যদি 9-এর সঙ্গে আমি 1 যোগ করি কত হয়? 10 হয়ে যায় না? 10কে আমি 2-তে ভাগ করতে পারি, ভাগ যায়। 13-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 14 হয়ে যায়, তাহলে সেটাও ভাগ চলে যায়। 19-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 20 হয়, সেটাও আমি ভাগ করতে পারি অন্য সংখ্যা দিয়ে। কিন্তু 2-এর সঙ্গে যদি আমি 1 যোগ করি কত হয়? 2 যোগ 1 3 না? তাহলে 3ও মৌলিক সংখ্যা, তাই না? তাহলে 2ও মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা। তার মানে 1, 2 এই সংখ্যাটি ছাড়া বাকি সমস্ত সংখ্যার সঙ্গে আমি 1 যোগ করলে সেটা কি হয়? যৌগিক সংখ্যা হয়ে যায়। আচ্ছা, এই অঙ্কটি করার পরে একটা জিনিস বলি, তুমি এই কাজটা করবে, ঠিক আছে? এই কাজটা করবে। তাহলে যখনই আমি ক্লাস আপলোড করব তখনই তোমরা জানতে পারবে যে আমি ক্লাস আপলোড করেছি এবং নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। এবার দেখো পরের অঙ্কটা কি বলেছে, যে 33, 70 এই সংখ্যাটা লেখা আছে, এই সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা যোগ করলে যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে? তাহলে দেখো, আমরা 9 দ্বারা বিভাজ্য নিয়ম কি জানি, যে এই যে সংখ্যা তার অঙ্কগুলোর সমষ্টি যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটি অবশ্যই 9 দ্বারা ভাগ যাবে। এখানে কত লেখা আছে? 33, 70 না? তাহলে আমি লিখি সংখ্যাটি 33, 70 সংখ্যাটা লিখি আমি, ঠিক আছে? 33, 70। এবার এগুলো আমি যোগ করি, এগুলো এই যোগ করলাম, কত যোগ করলে কত হয় আমার? 7 আর 3 10 আর 3 13 হয় না? 13, তাই তো? আমার কন্ডিশন বলেছে কি, এর সঙ্গে এমন সংখ্যা যোগ করব, যোগ করলে আমার 9 দ্বারা ভাগ যাবে। তাহলে দেখো 13 না? তাহলে 13-র সঙ্গে আমি আর কত সংখ্যা যোগ করলে এই সংখ্যাটি 9 দ্বারা ভাগ যাবে? 13-র সঙ্গে 1 যোগ করলে 14 হবে, হবে না? 15 হবে, 2 যোগ করলে হবে না? 3 যোগ করলে 16 হবে, তাও হবে না? 4 যোগ করলে কত হবে? 17, তাও হবে না? কিন্তু যদি 5 যোগ করি, 5, তাহলে 13 আর 5 কত? 18 না? তার মানে 18
সংখ্যাটি ৯ দ্বারা ভাগ যায় না, তার মানে এই অঙ্কটিও ৯ ভাগ যাবে। তার মানে এই সংখ্যার সঙ্গে আমি যদি ৫ যোগ করি তাহলে কত হবে? ৩৩ ৭৫। সংখ্যাটি হবে ৩৩ ৭ ৫ ৭৫। আর এই সংখ্যাটাকে তুমি ৯ দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে আমার ন্যূনতম ৫ যোগ করতে হবে। বুঝতে পেরেছ? এবার দেখো তাহলে অপশান কী আছে দেখে নিই। তাহলে আমার ৫ যোগ করতে হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে দেখো, এমন একটি মৌলিক সংখ্যা নির্ণয় করো যার দ্বারা ৯৫কে ভাগ করলে ভাগশেষ যুগ্ম মৌলিক সংখ্যা হবে। তার মানে দেখো ৯৫কে ভাগ করব এবং পাবো কত? যুগ্ম মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে যুগ্ম মৌলিক সংখ্যা কত তোমরা জানো সবাই? আমি আগের দিন ক্লাসে বারবার বলেছি যে যুগ্ম মৌলিক সংখ্যা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ২। ২ কি? যুগ্ম মৌলিক সংখ্যা। তাহলে এমন একটি মৌলিক সংখ্যা বার করতে হবে যে সংখ্যা দিয়ে আমি ৯৫কে ভাগ করব, ভাগশেষ যুগ্ম মৌলিক সংখ্যা পাবো। সংখ্যাটি কত? তাহলে দেখো, এই হচ্ছে সংখ্যাটি ৯৫, তাই না? এই ভাগ করছি আমি ভাগশেষ পাবো ২, তাই না? কত পাবো? ২। তাহলে এই সংখ্যাটি কত? এখানে এমন সংখ্যা বসাবো যে সংখ্যা দিয়ে একে ভাগ করলে ভাগশেষ ২ পাবো। তাহলে নিশ্চয়ই এই সংখ্যা থেকে ২, এইখানে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি নিশ্চয়ই এর থেকে ২ কম, তাই না? এই ভাজ্য থেকে ২ কম থাকবে। তাহলে আমি এই ৯৫ থেকে আমি ২ বাদ দিই, কত হয়? ৯৩। তাহলে ৯৩টা এখানে বসাই আমি। এবার দেখো ৯৩ যে ৯৫ মধ্যে কবার যায়? একবার যায় না? তাহলে ৯৩ বিয়োগ করে দিলাম, ২ হয় না? তাহলে দেখো এই ৯৩ দিয়ে যদি আমি ৯৫কে ভাগ করি তাহলে আমার ভাগশেষ থাকবে ২, যেটা যুগ্ম মৌলিক সংখ্যা প্রশ্নে বলা আছে। তোমাকে কিন্তু এই প্রশ্ন করতে গেলে আগে জানতে হবে যে যুগ্ম মৌলিক সংখ্যা কোনটি। বুঝতে পেরেছ? তারপরে এটা থেকে এটা বিয়োগ করবে, বিয়োগ করলে বুঝতে পারবে যে কত দিয়ে ভাগ করছি। তাহলে ৯৩ দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তার উত্তর কত হবে আমার? ৯৩। এবার দেখো, এমন একটি মৌলিক সংখ্যা নির্ণয় করো, কিন্তু আমার উত্তর এসছে কত? ৯৩। আমার অপশান আছে ৯৩, সেটা আমি উত্তর করে দিলাম, কিন্তু অঙ্কটা কিন্তু ঠিক নেই, কারণ ৯৩ মৌলিক সংখ্যা না। বোঝা গেল? অপশান যা আছে সেগুলো দ্বারা কিন্তু আর হবে না। তাহলে আমার কি করতে হবে? এই ৯৩কে আমি ৩ দিয়ে ভাগ করলে কত হয়? ৩১ না? এই ৩১টা কিন্তু আমার মৌলিক সংখ্যা, কিন্তু ৯৩ মৌলিক সংখ্যা নয়। বোঝা গেল? তাহলে উত্তর কত হবে আমার? ৩১। কিন্তু যেহেতু এখানে অপশান আর নেই তাই আমি ৯৩ ক্লিক করে দিলাম, কিন্তু উত্তর আমার কিন্তু ৩১ করতে হবে। ৩১ই ঠিক উত্তর, কারণ এমন একটি মৌলিক সংখ্যা। ৯৩ মৌলিক সংখ্যা নয়। বোঝা গেল? অঙ্কটা তোমরা ৩ বার ৪ বার ৫ বার পড়বে, পড়ার পরে কিন্তু করবে, কিন্তু নাহলে কিন্তু সহজে করতে পারবে না। তাহলে দেখো, ১৫৪টি চকলেট কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবা? তাহলে দেখো, আমাকে এই কী করতে হবে? ১৫৪র উৎপাদক করতে হবে। উৎপাদক মানে এরকম লিখবে ১৫৪ লিখলে একে তুমি ভেঙে ভেঙে লিখবে যে ২ দিয়ে ভাগ করে কত হয়? ৭ দুগুণ ১৪, ৭ দুগুণ ১৪, তাই না? আবার দেখো ৭ দিয়ে ভাগ করলে কত হয়? ১১, তাই না? এরকম। এবার দেখো এই ১৫৪র উৎপাদক কতগুলো? ২ আছে, ৭ আছে, ১১ আছে, তাই না? ৭৭ আছে, ১৫৪ আছে। এবার দেখিনি অপশানে আমার কী কী অপশান আছে, দেখিনি এখানে। এ দেখো ২ আছে, ৭ আছে, ১১ আছে, ১৪ হবে, ২২ হবে, কারণ এই ৭ গুণ ২ ১৪ না? আবার দেখো ২২ হবে না? ১১ গুণ ২ কত? ২২ হবে না? ২২, ৭৭, ১৫৪, মানে এতজনকে মধ্যে আমি সমানভাগে ভাগ করে দিতে পারবো। অপশান আমার এই উত্তর। তোমরা অঙ্কটা অনেকবার পড়বে, পড়ার পরে এটা করবে। ঠিক আছে, তারপরে দেখো ৪২৫ থেকে সবচেয়ে কম কত সংখ্যা বিয়োগ করলে তার ১০ দ্বারা ভাগ হবে? তাহলে আমি যখন কালকে একটা অঙ্ক করাচ্ছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে ১০ দ্বারা ভাগের নিয়ম হচ্ছে যে শেষ অঙ্ক অবশ্যই একটি শূন্য হবে। শেষ অঙ্ক অবশ্যই একটি শূন্য হবে। একাধিক শূন্য থাকতে পারে, কিন্তু একটি শূন্য অবশ্যই হবে। তাহলে যদি এর থেকে ৪২৫ থেকে আমি যদি ৫ বাদ দিই তাহলে কত হবে? ৪২৫ থেকে আমি ৫ বাদ দিয়ে কত হয়? ৪২০ না? ৪২০। এই সংখ্যাটি ১০ দ্বারা ভাগ যাবে, তার মানে সবচেয়ে কম ৫ আমাকে বিয়োগ করতেই হবে, তাহলে একমাত্র ১০ দ্বারা ভাগ যাবে।
তারপরে দেখো কোন সংখ্যাকে 36 দিয়ে ভাগ করলে ভাগশেষ 30 থাকে, মানে একটি সংখ্যা আছে এখানে, এই 36 দিয়ে ভাগ করব, ভাগশেষ থাকবে কত? 30। কোন সংখ্যাকে 36 দিয়ে ভাগ করলে 30 ভাগশেষ থাকে, তাহলে এই সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি কত দেখে নাও। যদি আমার একবারও যায় তাহলে কত? 36 36 যোগ 30 মানে 66, তাই না? তার মানে অপশান কিছু নেই এখানে, যা অপশান আছে কোনোটাই হবে না, ঠিক আছে? বুঝতে পারলে? তারপরে দেখো 30-এর পূর্বে ও পরের মৌলিক সংখ্যা দুটির সমষ্টিকে, তাহলে 30-এর পূর্বে কত? 29টি মৌলিক সংখ্যা, আর 30-এর পরে কত? 31, তাই না? 31 একটি মৌলিক সংখ্যা। তাহলে এই দুটি মৌলিক সংখ্যার সমষ্টিকে আমি 2 দিয়ে ভাগ করবো, তাহলে 9 এর 1 10 0 হাতে আমার 1, 3 2 5 এর 1 6, এই 60 পেলাম না? এই 60কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত হবে? 30 2 60, উত্তর আমার অপশানে। বুঝতে পেরেছো? খুবই সহজ অঙ্ক, কিন্তু অঙ্কটা কবার পড়লে তুমি সহজেই করতে পারবে। তারপরে দেখো কি আছে, এখানে দেখো কি বলা আছে, বলা আছে যে 10 ও 15 কি 5-এর গুণিতক হবে, মানে 5-এর কি গুণিতক 10 এবং 15 হবে? হ্যাঁ অবশ্যই হবে, কারণ 5 চোকে 5, 5 দুগুণ 10, 3 5 15, তাহলে হ্যাঁ অবশ্যই হবে, 10 এবং 15 5-এর অবশ্যই গুণিতক। তারপরে দেখো 7 দ্বারা বিভাজ্য এবং সব অঙ্কই 7 এরূপ কটি 4 অঙ্কের সংখ্যা আছে? অঙ্কটা আগে ভালো করে মানে বুঝতে হবে যে 7 দ্বারা বিভাজ্য মানে একটি সংখ্যা, যে সংখ্যাটি 7 দ্বারা ভাগ যায় এবং সব অঙ্কই 7, তাহলে 7 1 2 3 4, 4 অঙ্ক হলো না আমার, তাই তো? দেখো 1 2 3 4, 4টে অঙ্ক হয়েছে আমার। আবার দেখো এরূপ কটি 4 অঙ্কের সংখ্যা? একটি হবে, আর কোথায়? আর তো কোনো সংখ্যা নেই। অঙ্কটা কিন্তু তুমি ভাবছো যে খুব কঠিন অঙ্ক, বিরাট কঠিন অঙ্ক, তা না, কিন্তু একদম সহজ অঙ্ক। শুধু ভাষাটা পড়ে আমাকে বুঝতে হবে যে 7 দ্বারা ভাগ যায় এবং সব অঙ্কই 7, তাহলে একটিই হবে, কোনো সমস্যা নেই আমার। তারপরে দেখো নিচের কোন সম্বন্ধটি ঠিক, ঠিক আছে? 15 শুধু 15 আর এটা পয়েন্ট 15, মানে কি এটা শুধু 15 আর এটা 100 ভাগের 15, তাহলে এটা ঠিক নয়। তারপরে দেখো এটা 15 আর 15-র পরে দশমিক দুটো শূন্য, মানে এই সম্পর্কটা ঠিক আছে। এই 15ও যা আর এই 15-র পরে যে পয়েন্ট দিয়ে এই 0 0 যা দিই না কেন, এই সমান, এটা কোনো পার্থক্য আলাদা নেই, তাহলে এই সম্পর্কটাই ঠিক। এটি 15 আর 5.1 এটা ঠিক না, আর 15 0 0 15 এটাও ঠিক না, ঠিক আছে? তাহলে ওইটা আমার ঠিক। তারপরে দেখো 0.3 0.8 0.7 সরলতম মান, মানে যোগ করতে হবে, তাহলে আমরা যোগ করি। এই 0.3 0.7 0.8, আমরা মনে রাখবো যখন দশমিক যে যোগ বিয়োগ করবো তখন কিন্তু দশমিকটা আমার সবসময় 1 সরলরেখায় আমার থাকবে, বোঝা গেল? দশমিক আমার 1 সরলরেখায় থাকবে। এবার যোগ করি, 7 আর 3 10 আর 8 18 8, হাতে আমার 1, কিছু নেই, 1 বসে গেল। তাহলে এইখানে ডান দিক থেকে কত ঘর পড়ে? দশমিক আমার 1 ঘর পড়ে না? তাহলে 1 ঘর পড়ে বসে, ডান দিক থেকে 1 ঘর, কিন্তু ডান দিক থেকে 1 ঘর, তাহলে 1.8 আমার উত্তর, 1.8 বি অপশান, ঠিক আছে? তারপরে দেখো আরও একটা যোগ আছে, এই 0.1 0 1 এগুলো যোগ করতে হবে, কত মান কত হবে? তো এর মানটা একই। প্রথমে কী করবো, আমি পয়েন্ট লিখে এই 1, তা ঠিক আছে, তারপরে পয়েন্ট লিখে 0 1, তাই না? তারপর পয়েন্ট লিখে 0 0 1, তারপরে দেখো পয়েন্ট লিখে এই 0 এই 0 1 1, এবার আমি যোগ করে দিই। যোগ করলে কত? কিছু নেই এখানে, 1 হলো, তাহলে 1 আর 1 2, এখানে 1 যোগ করলে 1, এখানে যোগ করলে 1, তাহলে এই উত্তর 0.1121, তাহলে 0.1121 অপশন সি আমার উত্তর, বোঝা গেল? দশমিক বিন্দুর যোগ বিয়োগের ক্ষেত্রে কী করতে হয়, আমাকে দশমিক বিন্দুটাকে সবসময় 1 সরলরেখায় রাখতে হবে, কখনো সরানো যাবে না। তারপরে দেখো এটা কি আছে, এটাও দশমিকের যোগ বিয়োগ। এখানে কি আছে? 11.12, তাই না? 12 মানে 1 2, তারপরে দেখো 1.11, তারপরে দেখো 0.11, তাহলে যোগ করতে হবে, যোগ করি আমি। 2 আর এদিকে 2 কোথায়? 4, এখানে 3 হলো, পয়েন্ট বসে গেল, 1 আর 1 2, এদিকে উপরে শুধু 1, তাহলে এই 12.34, তাহলে 12.34 আমার উত্তর, বোঝা গেল? খুবই সহজ অঙ্ক। তারপর দেখো আরেকটি অঙ্ক দেওয়া আছে 10 পয়েন্ট, এটাও। এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ধরো কোনো সংখ্যার দশমিক বিন্দু নেই মানে সেই সংখ্যার শেষে আছে। এই 10 নেই মানে কি 10-এর পরে দশমিক আছে, বোঝা গেল? তাহলে আমি লিখে ফেলি এই 10,
পয়েন্ট যা শূন্য আমি দিতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে 1.1, 1.1, তারপরে 1.01 যোগ করে দিই। যোগ করলে 1 করতে 1 হয়, এদিকে যোগ করলে 1, পয়েন্ট বসে গেল, 1 আর 1 2, এদিকে 1, তাই না? তাহলে 12.11, তাহলে 12.11 আমার উত্তর। বুঝতে পেরেছ? পরে দেখো আরেকটি অঙ্ক দেওয়া আছে 24। তার মানে কী বললাম আমি, কোনো সংখ্যার শেষে পয়েন্ট নেই, মানে সেই সংখ্যার শেষে পয়েন্ট আছে। 0.24, এই 0.24, তার 2.4, তারপরে দেখো কি আছে 0.024, এটা বিয়োগ না, তো এই বিয়োগটা আমি পরে করবো, আগে যোগটা করে নিই। বোঝা গেল? তাহলে দেখো আমার প্রথম কাজ কিন্তু মাথায় রাখতে হবে যে আমার কিন্তু এই দশমিক বিন্দু যেন সবসময় এক সরলরেখায় থাকে, এটা যেন আগে পরে না হয়, তাহলে কিন্তু অঙ্ক তোমার উত্তর মিলবে না। তাহলে যোগ করি আমি। এখানে দেখো যোগ করলে কত 4 হয়, এটা 4, এটা 4 আর 2 6, এটা 4 আর 2 6, এই এদিকে 4 আর 2 6 2, তাই না? এই আসলো। এবার দেখো এর থেকে কী করতে হবে, বিয়োগ করতে হবে আমার এই 2.24। তাহলে 2.2 বিয়োগ করে দিই, 2.24 বিয়োগ করে দিই আমি, ঠিক আছে? এর তলায় শূন্য দিলাম, কোনো ব্যাপার না। তাহলে 4 থেকে 0 গেলে 4, 6 থেকে 4 গেলে 2, 6 থেকে 2 গেলে 4, 6 থেকে 2 গেলে 4 2, তাহলে 24 এটা কিন্তু বিয়োগ করতে হচ্ছে, 24.424, 24.424, এই অপশান বি আমার উত্তর। বোঝা গেল? তাহলে যখন দশমিক বিন্দুর ক্ষেত্রে যোগ বিয়োগ করবো আমরা, তখন কিন্তু আমরা দশমিক বিন্দুটাকে সবসময় এক সরলরেখায় রাখবো, বাকিগুলো আগে পরে। তাহলে আগে যোগটা করে নেব, যোগটা করে পরে আমরা বিয়োগটা করব। বুঝতে পেরেছো? খুবই সহজ অঙ্ক। দেখো পরের পেজে কী অঙ্ক আছে। দেখো এখানে কি আছে, এখানেও বোধহয় যোগ বিয়োগ আছে, ঠিক আছে? এখানে দেখো ওই একই রকম সমষ্টি বার করতে হবে, ঠিক আছে? এখানে 4.40 আর 0.4, তাহলে আমি যোগ করি আমি। 4 পয়েন্ট কিছু নেই, মানে তলায় যা পরে দশমিক আছে 0.40 আর 0.04, এর যোগ করতে হবে। তো যোগ করলে কত হয় 4, এখানে যোগ করলে 4.4, 4.44, 4.44 আমার উত্তর। বুঝতে পেরেছো? পরেরটা দেখো কি করতে হবে। পরেরটা বলছে এই সংখ্যা এবং এই সংখ্যার মধ্যে পার্থক্য, মানে পার্থক্য মানে বিয়োগফল। তাহলে দেখো বিয়োগফল তাহলে করে ফেলি এটা আমি। এবার এই সংখ্যা এবং এই সংখ্যার পার্থক্য তাহলে করি এটা আমি। প্রথমে লিখি আমি 3.033, নিচে কত আছে 3.030, তাহলে বিয়োগ করি আমি। 3 থেকে 0 গেলে কত থাকে 3, 3 3 মিলে গেল 0, 0 0 0 পয়েন্ট, আবার 3 থেকে 3 গেলে 0, তাই না? তাহলে এখানে কি হবে 0.003, তাহলে 0.003 আমার উত্তর। বোঝা গেল? কি করতে হবে, জাস্ট বিয়োগ, আর কোনো কিছু করার দরকার নেই। তাহলে দেখো পরেরটা কি বলছে, 0.5 এবং 0.50 এর মধ্যে কোন দুটির মান সমান। আমরা আগে একটু একটা অঙ্ক করলাম না, যে কোন দুটির মান সমান। এখানে দেখো এই 5 আর 0.5 এই দুটো কিন্তু আলাদা, এর পরে পয়েন্ট, এর আগে পয়েন্ট, তার মানে এই দুটো, এটা বড় এটা ছোট, তাহলে এটা হবে না। তবে দেখো এটা 5 আছে, এটা 0.5, এটাও হবে না, এটা অনেক ছোট। এটা 100 ভাগের মধ্যে 5 ভাগ, এটা শুধু 0.5। এটা দেখো 5.5, তাহলে এই পয়েন্ট, এটা কিন্তু 0.5, এটা 10 ভাগের 5 ভাগ, এটা 100 ভাগের 5 ভাগ, তাহলে এটাও হবে না। তা 5.5, তার মানে দেখো এইটা এদের সমান, কারণ কি এটা শূন্য দেবো, কোনো ব্যাপার নেই। 0.50 তুমি দিতেই পারো, কোনো ব্যাপার না। তাহলে অপশান ডি আমার সমান, এই দুটোর মান সমান। তারপরে দেখো আরও একটি অঙ্ক, এটা দেখো আবার যোগ করতে হবে সমষ্টিগত। তাহলে সমষ্টি প্রথমে লিখে ফেলো, এখানে 4 দশমিক পরে দিলাম, পয়েন্ট দিয়ে 4.0, পয়েন্ট দিয়ে 40, যোগ করলে 0, 4 আর 4 8.4, তাহলে 4.80 উত্তর, অপশান এ আমার। ঠিক আছে? তারপরে দেখো এই 3.5 ভগ্নাংশের লব কত। আমরা জানি ভগ্নাংশের, এই ভগ্নাংশ তো একটা, মনে করো একটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশের উপরের যে অংশটাকে এটা কি বলে, এটাকে বলে লব, আর নিচের অংশ কি বলে হর, মনে থাকবে।
ভগ্নাংশের উপরের অংশকে বলে লব, নিচের অংশকে বলে হর। এবার এটা এটা যে মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমাকে ভাঙিয়ে অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে। তখন নিয়ম কি, এর সঙ্গে এটা গুণ করব, এর সঙ্গে এটা যোগ করে দেবো, ঠিক আছে? তাহলে 3 × 7 = 21 আর 5 = 26, 26/7, তাই না? তাহলে বলেছে লব কত আমার, লব কত, লব 26, তো লব আমার 26, বুঝতে পেরেছো? লব 26। তারপরে দেখো, একটি রুটিকে 4 ভাগে ভাগ করে 3 জনকে দিতে কত লাগবে? তাহলে মনে করো রুটি আছে, এই গোল রুটি, এটাকে আমি 4 ভাগে ভাগ করে দিলাম। তাহলে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, ঠিক আছে? এবার আমি 3 জনকে দেবো, এটা দেবো, এটা দেবো, এটা দেবো, তাহলে 1 ভাগ পড়ে থাকবে না? তাহলে আমার 4 ভাগের মধ্যে 3 ভাগ আমি লোককে দিয়ে দেবো, আমি, বুঝে গেল? 4 ভাগের মধ্যে 3 ভাগ দিয়ে দিলাম, এই 4টে ভাগ, তার মধ্যে 3 ভাগ আমি দিয়ে দিলাম লোককে, ঠিক আছে? তারপরে দেখো, দুটি হাফ পাউরুটির সমষ্টিকে কি বলা হয়? তাহলে দুটি হাফ, মনে করো একটা পাউরুটি আছে এরকম বড়, ঠিক আছে? এই পাউরুটি হাফ করলাম, এবার এই হাফ আর এই হাফ, যখন একটা আস্ত পাউরুটি, এবার কেটে আমি অর্ধেক করলাম, করার পরে আমি যদি এই সমষ্টি করছি, আমি করার পরে আমি আবার যোগ করছি, তখন তাকে কি বলবো আমরা? তখন তাকে দেখো, দুটি হাফ পাউরুটি, 1 পাউরুটি, 3 পাউরুটি, কোনোটাই না, তাহলে আস্ত একটি পাউরুটি বলবো আমরা, তাই না? দুটি হাফ পাউরুটিকে কি বলবো? আস্ত একটি পাউরুটি। দুটো হাফ মিলে তো ফুল হয়, কিন্তু এই কনসেপ্টটা কিন্তু ঠিক করে বুঝতে হবে যে দুটি হাফ মিলে ফুল হয়। দুটো হাফ কেজি মিলে কি 1 কেজি হয়, কিন্তু দুটি হাফ হাতা জামা মিলে একটি ফুল হাতা জামা হয় না, কিন্তু বোঝা গেল? দুটো হাফ প্যান্ট মিলে একটা ফুল প্যান্ট হয় না। সুতরাং বুঝতে হবে যে আমাকে কি বলতে চেয়েছে, যে দুটো হাফ কিলো মিলে 1 কিলো হয়, কিন্তু দুটো হাফ জামা মিলে একটা ফুল জামা হয় না, ঠিক আছে? এগুলোর নাম। তারপর দেখো, এমন দুটি ভগ্নাংশ লেখো যাদের লব ও হর সমান। তাহলে ভগ্নাংশের লব হর সমান দেখে নাও। এই যে ভগ্নাংশটা দেখছো, উপরেও 5 নিচেও 5, উপরেও 6 নিচেও 6, তার মানে কি এর দুটোই সমান না, উপর নিচে? তাই তো, তাই বলতে চাইছে যে এমন দুটি ভগ্নাংশ লেখো যার উপরে লব এবং হর দুটোই সমান। তাহলে অপশন আমার এ উত্তর। তারপরে দেখো, এখানে দেখো কি বলা আছে, একটি রুটির 5 ভাগের 2 ভাগ খেয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে? রুটিটা মোট 5 ভাগ, 5 ভাগের 2 ভাগ বলা আছে কি, একটি রুটির 5 ভাগের 2 ভাগ পড়ে থাকলে কত অংশ খাওয়া হয়েছে? তাহলে রুটিটা মোট 5 ভাগ না, রুটির 5 ভাগের মধ্যে এখন 2 ভাগ আছে, তাহলে ক ভাগ খাওয়া হয়েছে? 3 ভাগ, মোট তো 5 ভাগ, তাহলে 3 ভাগ খাওয়া হয়ে গেছে না? 5 ভাগের মধ্যে 2 ভাগ পড়ে আছে, 3 ভাগ খাওয়া হয়েছে, তাহলে অপশন আমার বি, মানে 3-এর 5 অংশ খাওয়া হয়েছে 2 ভাগ পড়ে থাকলে। তারপরে দেখো, একটি বাঁশের এত অংশ লাল, এত অংশ হলুদ, বাকি অংশ সাদা, তাহলে সাদা অংশ কত? তাহলে 3 ভাগের যদি মোট 3 ভাগ, তাই না? মোট 3টে ভাগ করেছি বাঁশটাকে আমি, 3 ভাগের মধ্যে 1 ভাগ লাল, 1 ভাগ হলুদ, তাহলে নিশ্চয়ই মোট 3 ভাগ তো আমার, তাহলে 1 আর 1 2, আর নিশ্চয়ই 1 ভাগ পড়ে থাকবে না? এই 3 ভাগের মধ্যে তো 1 ভাগ লাল, 1 ভাগ হলুদ, তাহলে 1 ভাগ এবার 2 ভাগ চলে গেল, তাহলে আর ক ভাগ আছে আমার? আর 1 ভাগ আছে, তাহলে 3 ভাগের মধ্যে 1 ভাগ পড়ে থাকবে, তাহলে 3 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে সাদা। এবার তোমরা এটা যদি অঙ্কের ভাষায় করো, তাহলে কি করতে হবে? ধরি মোট অংশ আমার, মোট বাঁশ 1 অংশ লম্বা আমার, তাহলে আমার কতটা আছে? আগে 1/3 হচ্ছে লাল, যোগ 1/3 আমার হলুদ, যোগ করলে তো লসাগু 3, 1 আর 1 2, তাহলে 3 ভাগের 2 ভাগ পেলাম কি আমি? রং করা। তো সাদা অংশ কত? এই মোট অংশ থেকে আমি এটা বাদ দেবো, তাহলে 1 বিয়োগ 2/3 সমান 3 অক্ষে 3 গুলো 2 থাকে, 1/3, এই হচ্ছে উত্তর। এইভাবে স্কুলে যখন পরীক্ষা হবে তখন ডিটেলসে করব, কিন্তু করার দরকার নেই, আমরা সাধারণভাবে বুঝলেই করতে পারবো যে 3 ভাগের 1 ভাগ, এখানেও 3 ভাগের 1 ভাগ, তাহলে পরের অংশটা নিশ্চয়ই 3 ভাগের 1 ভাগই থাকবে, বাকি বেশি পড়ে থাকবে না। তাহলে দেখো, তারপরে দেখো, একটি পেন্সিলের 1/3 অংশ মানে 3 ভাগের 1 ভাগ হয়ে গেলে কত অংশ পড়ে থাকবে? তাহলে এটা পেন্সিল, এই পেন্সিল মনে করো পেন্সিল, এটা পেন্সিল, হ্যাঁ পেন্সিল, এই 3 ভাগ, হ্যাঁ 3 ভাগ করলাম, এই আস্ত পেন্সিলটাকে 3 ভাগ করেছি আমি, এর এই অংশটা ক্ষয়ে গেছে, তাই না? এই অংশটা নেই আমার কাছে আর, তাহলে এই অংশ পড়ে আছে না? তাহলে মোট 3 ভাগের মধ্যে 2 ভাগ পড়ে আছে, তাই না? তাহলে 3 ভাগের মধ্যে আমার 2 ভাগ পড়ে থাকবে, বাকি অংশটা ক্ষয়ে গেছে। তারপরে দেখো, একটি রুটিকে 10 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগ কত হবে? তা 10টা ভাগ করেছি, তাহলে প্রত্যেক ভাগ কত? 1/10 হবে না?
মানে 10টা ভাগ করলাম, তাহলে প্রতিটা ভাগ কত? 10-এর হয়ে 1 ভাগ করে। একটা রুটি মনে করো, বড় একটা রুটি আছে এরকম, এই রুটি এই ভাগ করলাম, এরকম করে করে আমি 10টা খণ্ড করলাম, ঠিক আছে? এই 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 তাহলে এইরকম 10টা খণ্ড করেছি আমি, ঠিক আছে? মনে করো এখানে খণ্ড কম বেশি হতে পারে, 10টা খণ্ড করেছি। তাহলে প্রত্যেক ভাগের পরিমাপ কত হবে? প্রত্যেক ভাগের পরিমাপ এই 10টা মোট ভাগ তার 1 ভাগ। বোঝা গেল? যতগুলো ভাগ করব তার 1 ভাগ হচ্ছে গিয়ে ওই প্রত্যেক ভাগের পরিমাণ। বুঝতে পেরেছো? তারপরে দেখো, কোনো ভগ্নাংশের লব হরের থেকে ছোট। তাহলে দেখো, লব এই উপরটা লব আর নিচেরটা হর না? তাহলে লব বলছে হরের থেকে ছোট, তাহলে হর মনে করো 5 আর লব মনে করো 3, তাই না? তাহলে বলেছে লব হরের থেকে ছোট, তাহলে লব হরের থেকে ছোট। তাহলে এই ভগ্নাংশকে আমরা কি বলবো? যখন লব ছোট হর বড় তখন প্রকৃত ভগ্নাংশ। যখন লব ছোট হর বড় প্রকৃত ভগ্নাংশ। যদি এমন হয় উপরে লব বড় হর ছোট, তখন উপরেরটা বড় নিচেরটা ছোট, তখন কি হবে? অপ্রকৃত ভগ্নাংশ। তখন কি? অপ্রকৃত ভগ্নাংশ। আর যদি এটাকে পূর্ণ আকারে রেখে মনে করো 1/3 এটা কি? এটা মিশ্র ভগ্নাংশ। বোঝা গেল? তাহলে এটা মিশ্র। এটা যখন 3টে একসঙ্গে রয়েছে না, মিশ্র। উপরে ছোট নিচে বড় প্রকৃত, উপরে বড় নিচে ছোট অপ্রকৃত। তোমরা এগুলো খাতায় লিখে নেবে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো সারা জীবন কাজে লাগবে। তারপরে দেখো, 1/4কে 4 বার যোগ করলে কত হবে? তাহলে 1/4কে 4 বার মানে একই জিনিস না? আমরা জানি কি একই জিনিস বারবার যোগ করাকে গুণ বলে। একই জিনিস বারবার করে, মনে করো 5কে আমি 20 বার যোগ করব, তাহলে 5কে 20 বার যোগ করলে 100 হয়, আর 5কে 20 বার গুণ করলে 100 হয়। তার মানে যদি একই জিনিস বারবার যোগ করি তাকে বলে গুণ। তাহলে আমরা এখানে 1 করি, 1/4, বারবার যোগ করার দরকার নেই, একবারে 4 দিয়ে আমি গুণ করে দিই, তাহলে 4 কেটে যায় না? উত্তর কত? 1। তাহলে 1/4কে আমি 4 বার যোগ করলে আমার 1ই হয়। এবার তুমি চাইলে যোগ করতে পারো, যোগ করে দেখবা যে 1/4 যোগ 1/4 যোগ 1/4 যোগ 1/4, লসাগু হলো 4, উপরে 1 যোগ 1 যোগ 1 যোগ 1, উপরে 4, উপরে 4 আর নিচে 4, কেটে গেলে 1, এই উত্তর। এগুলো পরীক্ষার হলে করবে, আমি তাড়াতাড়ি করলাম, প্রত্যেকে পারো সেই জন্য, ঠিক আছে? দেখি পরের পেজে কি আছে। কোনটি ঠিক নয়? এখানে বলেছে কোনটি ঠিক নয়, মানে এই 12-র উপরে আর নিচে ছোট না, তার মানে 12কে 125 দিয়ে ভাগ করা হয়েছে, ঠিক আছে? 12কে এই 12 ভাগ 125, তাই না? তাহলে 12কে 125 দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে কোনটি ঠিক নয়? এটি একটি প্রকৃত ভগ্নাংশ, একদম ঠিক। আমি কি বললাম? উপরটা ছোট হলে প্রকৃত। তারপরে এটা বললাম 12কে ভাগ করা হয়েছে, সেটা ঠিক। তারপরে দেখো, 12 ভাগের 125 ভাগ, না এটা একদম ঠিক না, এইটাই গন্ডগোল। এটা উত্তর হবে কোনটা আমার? এটা ঠিক না। 125 ভাগের 12 ভাগ, এটা ঠিক আছে। 125 ভাগের 12 ভাগ এটা ঠিক, কিন্তু 12 ভাগের 125 ভাগ এটা ভুল। যে কোনো পূর্ণ সংখ্যাকে কি ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। পূর্ণ সংখ্যা মনে করো 5, 5 মানে 5-এর তলায় 1 আছে না, তাই না? 5 মানে কি? 5-এর তলায় 1 আছে না? তাহলে আমি যে কোনো পূর্ণ সংখ্যাকে আমি ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারি। তারপরে দেখো, এই 7 ভাগের 5 ভাগের সঙ্গে কত যোগ করলে 1 হবে? তাহলে দেখো, 7 ভাগের সঙ্গে যদি 5 ভাগ, তাহলে 7-এর সঙ্গে 7 ভাগের 5 ভাগ, তাহলে 5-এর সঙ্গে আর কত যোগ করলে 7 হবে? 2 যোগ করলে। তাহলে আমরা যদি এরকম করি যে 7 ভাগের সঙ্গে আর 2 ভাগ যোগ করে দিই, 7-এর 2 ভাগ, তাহলে আমার 1 হয়ে যাবে। এবার তুমি এক কাজ করবে যে যোগ করলে 1 হবে না, তাহলে 1 বিয়োগ 5-এর 7 এরকম লিখবে, লিখে লসাগু 7 হবে। তাহলে 7কে 7 বিয়োগ 5 কত হয়? 2-এর 7। তোমাদের আমি এখন ভেঙে করাচ্ছি না, কারণ এখন তো প্রশ্ন সমাধান করছি আমি। তোমরা নিশ্চয়ই ক্লাসে এগুলো শিখেছো যে কিভাবে ভাগতে হয়, বিয়োগ করতে হয়, যোগ করতে হয়, তোমরা শিখেছো এগুলো। আমি জাস্ট সংক্ষেপে বোঝানোর জন্য বলছি যে এটা যদি অঙ্ক না করো পরীক্ষার সময় এভাবে করতে হয়, কিন্তু অঙ্ক না করলে কি করতে হবে?
এই 7 ভাগের 5 ভাগ, তাহলে আমার 7 ভাগের 2 ভাগ হলেই আমার উত্তর হয়ে যাবে। তারপরে দেখো, একটি রুটির মালা খেলো 4 ভাগের 3 ভাগ, দোলা খেলো এত অংশ। তাহলে দেখো 4টে ভাগ করলাম রুটিটাকে, দেখেছো? এই মালা খেয়ে নিয়েছে, মালা, এই মালা মালা মালা, এই 4 ভাগের 3 ভাগ মালা খেলো, আর 1 ভাগ খেলো দোলা। তাহলে রুটি কি থাকবে? আর কিছু থাকবে? অপশন কি বলেছে? অনেকটাই থাকবে, এটা তো হবেই না। অর্ধেক থাকবে? থাকবেই না, হ্যাঁ, কিচ্ছু থাকবে না, সব খেয়ে নিয়েছে। মালা দোলা মিলে পুরো রুটি কমপ্লিট, সুতরাং কিচ্ছু আর থাকবে না। তারপরে দেখো, একটি রুটির এত অংশ খেয়ে নিলে কত অংশ পড়ে থাকবে? আগেও করলাম এই অঙ্কটা, যে 4 ভাগের 3 ভাগ খেলে 4 ভাগের 1 ভাগ পড়ে থাকবে। 18/7 ভগ্নাংশটির মধ্যে পূর্ণ সংখ্যা কত? তাহলে কি করব? 7 দিয়ে 18 ভাগ করব আমি। এই 7 দিয়ে কি করব? আমি 18কে ভাগ করব। তাহলে 7 দুগুণে 14 না, 2। তাহলে পূর্ণ সংখ্যা 2টি। পূর্ণ সংখ্যা কত? 2টি পূর্ণ সংখ্যা। তারপরে দেখো, নিচের কোনটি পূর্ণ সংখ্যাযুক্ত ভগ্নাংশ আছে? তার মানে পূর্ণ সংখ্যাযুক্ত ভগ্নাংশ বার করতে গেলে দেখতে হবে কি, আমার উপরের লবটা বড় থাকবে। লব বড় থাকলেই পূর্ণ সংখ্যাযুক্ত ভগ্নাংশ হবে। তাহলে লব বড় না, লব ছোট। আমার 178 থেকে 133 ছোট। এটা উপর দেখো ছোট না, তাহলে এটাও না, এটাও ছোট না, 35 আর 52। তাহলে দেখো এর থেকে বড় না এটা, তাহলে এর মধ্যে পূর্ণ সংখ্যাযুক্ত ভগ্নাংশ আছে এর মধ্যে। তারপরে দেখো, 30 থেকে 1/30 বিয়োগ করলে কত হবে? তাহলে উত্তর যদি করি আমি, এর সঙ্গে একটা গুণ, এর সঙ্গে একটা বিয়োগ, 30 900 বিয়োগ 1 মানে 899 ভাগ 30, তাই তো? তার মানে কোনোটাই না, বোঝা গেল? তারপর এটা দেখো, এটা কি হবে? 15 সঙ্গে 5 গুণ হবে, 5 15 75 থেকে 1 বিয়োগ হবে, তাহলে 74/5 উত্তর। তোমরা এগুলো ক্লাসে শিখেছো এগুলো, ঠিক আছে? তারপরে দেখো, ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি খুব শর্টেই করাবো, ঠিক আছে? বেশি ইয়ে করবো না। তাহলে কত হবে? এটা 74/5, ঠিক আছে? তারপরে দেখো 59 দাগে কি আছে? এখানে আছে 100 প্লাস 8/9, এর যা মান, এই 100 পূর্ণ 8/9 এর একই মান, মানে এই দুটো একই ব্যাপার, ঠিক আছে? যোগ করলে একই। এটা কিন্তু দেখো, এই 100 প্লাস 8/9 এর যা মান, এরও তাই মান। এবার এটা দেখো, এটা পূর্ণ সংখ্যা আকারে আছে, তাহলে পূর্ণ সংখ্যা আকারে আছে মানে কি? দেখতে হবে যে এটা কিন্তু পূর্ণ সংখ্যা আকারে আছে। তাহলে দেখো, এই 8/9 না, এটা 8/9, এটা 9/8, তাহলে এটা তো হবেই না। এবার দেখো, আমরা কি জানি? আমরা জানি এর সঙ্গে এই মিশ্র ভগ্নাংশ এর সঙ্গে গুণ করে এর সঙ্গে যোগ করতে হয় না? তাহলে দেখো, এটা 1100 না, এটা 100, তাহলে কখনোই সম্ভব না এটা। এটা যদি আমি ভাঙাই তাহলে কত হবে? 900 গুণ 1, 9 গুণ 1 মানে 900 যোগ 8 মানে 900, 8/9 হয় না? এটা কত হয় দেখো, এটা যদি ভাঙায় কত হবে? 900, 9 গুণে 100, 900 যোগ 8 মানে 900, 8/9, তাই না? তো এই দুটো একই এসছে, তার মানে এইটাই এভাবে লেখা যায়। এই প্লাসকে আমি এই পূর্ণ সংখ্যা আকারে আমি লিখতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে দেখো, এটা কি বলা আছে? 20/23 মানে কি? 20কে 23 দ্বারা ভাগ করা হচ্ছে, তাহলে এই 20কে 23 দ্বারা ভাগ করা হচ্ছে, বাকিগুলো কোনোটাই সম্ভব না, ঠিক আছে? 20কে 23 দ্বারা ভাগ করা হচ্ছে। তারপরে দেখো কি বলেছে? 100 ভাগের 51 ভাগের লব কত? তাহলে আমি কি করেছি? আমি তাহলে দেখো, 100 ভাগের মধ্যে 51 ভাগ, তাই না? তুমি এভাবে লিখে নেবে যে 100 ভাগের মধ্যে 51 ভাগ, এর লব কত? লব 51, হর কত? হর 100। আমার চেয়েছি কি লব কত? লব কত হবে? লব 51। বুঝতে পেরেছ? দেখে নাও পরের অঙ্কটা কি আছে। তারপরে দেখো, বলা আছে যে ভাগের ভাষায় লবকে কি বলে? তাহলে ধরো ভাগ করছি, মনে করো ধরো 12কে আমি 6 দিয়ে ভাগ করছি, তাই না? তাহলে এটা লব, এটা হর। তাহলে ভাগের ভাষায় লবকে কি বলে? তাহলে 6 দিয়ে আমি 12কে ভাগ করছি, তাহলে লব কোনটা? এটা লব না, এটা কি বলে? এটাকে ভাজ্য বলে, ভাজ্য। এটা ভাজ্য, এটা ভাজক, এটা ভাগফল, এটা ভাগশেষ। তাহলে কি হবে? ভাজ্য হবে। বুঝতে পেরেছ? পরেরটা দেখো, মান নির্ণয় করো এই হাফ 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 যোগ 2। তাহলে আমি এটা যোগ করি, এটা তলায় লসাগু 2 হয়। উপরেরটা দেখো 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1, তাহলে 1 আর 1 2 আর 1 3 1 4 না, তাহলে 4 ভাগ 2, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2, 2 আর এই 2 যোগ করলে
উত্তর আমার 4। বুঝতে পেরেছো? তারপরে দেখো এখানে কি বলেছে, এখানে এই 3-এর 5 এটা গুণ আছে, কিন্তু গুণ কিছু নেই মানে গুণ আছে, বাকিগুলো সব যোগ। তাহলে কি হবে আমার এখানে, দেখো এখানে কি বলেছে, এই লসাগু দেখো তলায় কি 5 5 না সবগুলোর, তাহলে লসাগু কত 5, হরের লসাগু 5, তাহলে 5 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে উপরে কত হবে 3 যোগ 3 যোগ 3, তাহলে 3 3 9/5, তাহলে উপরে কত আছে ওখানে 3-এর 5 গুণ 9/5। তাহলে আমরা ভগ্নাংশের গুণের সময় কি জানি, উপরের লবে লবে গুণ, হরে হরে গুণ, তাহলে 5 5 25, 3 নং 27। উত্তর কত হবে, উত্তর হবে উপরে 25, এই উপরে 27 আর নিচে 25। এবার উপরে দেখো লব বড় না হর ছোট, তা হর দিয়ে ভাগ করব, তাহলে 1/2-এর 25 উত্তর আমার, এই 1/2-এর 25 উত্তর। তোমরা এটা ভাগ করে করবে, দেখবে এটাই উত্তর আসবে। তারপরে দেখো এই ভগ্নাংশটি কি, আমরা একটু আগে বললাম যদি উপরে বড় নিচে ছোট হলে কি হবে, অপ্রকৃত, আর উপরে ছোট নিচে বড় প্রকৃত, আর যদি পূর্ণ সংখ্যা আকারে থাকে তাহলে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে? তারপরে দেখো এই সংখ্যার সঙ্গে কত যোগ করলে যোগফল এত হবে। মনে করো 3-এর সঙ্গে কত যোগ করলে 5 হবে, 3-এর সঙ্গে কিছু সংখ্যা যোগ করতে হবে, যোগ করলে 5 হবে, তাহলে 5 থেকে আমি 3 যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাবো না 2, তাহলে এখানে কি করব, এইটা হবে এর সঙ্গে যোগ করতে হবে, তাহলে 0.459, তাহলে 0.45 0.495 এর সঙ্গে 0.025 বিয়োগ করে দিই আমি, তাহলে 5 মিলে গেলো 0, 9 থেকে 2 গেলে 7 আর 4, তাহলে 4.470, তাহলে 0.470। এই দেখো 47 মানেই শূন্যর দরকার নেই, শূন্য দিলেও হয় না দিলেও হয়, 0.47। ঠিক আছে? ঠিক আছে, তারপরে দেখো এই 1 থেকে 0.01 বাদ, 1 থেকে 0.01 বাদ দিতে হবে, তাহলে 1.00 এর থেকে বাদ দিতে হবে কত 0.01, তাহলে দেখো 0 থেকে 1 বাদ দেবে, যাওয়া যাবে না, তাহলে কি করবো, একটা ধরবো কত আমি, 0 থেকে 1 কি বাদ দেওয়া যায়, যায় না, তাহলে 1কে ধরবো কত আমি 10, 10 থেকে 1 গেলে কত থাকে 9, হাতে আমার 1 না, এই 1, তাহলে 0 থেকে 1 বাদ যাবে, যাবে না, তাহলে 1 কত ধরবো আমি, 10 থেকে 1 গেলে 9 পয়েন্ট, হাতে আমার কাছে না, এই 1 1 মিলে গেলো 0, তাহলে 0.99। উত্তর কত আমার, এই 0.99 উত্তর আমার। ঠিক আছে, 0.99 আমার উত্তর। তারপরে দেখো এইখানে দেখো পরের অঙ্কটা কি আছে, 18 থেকে এই দুটো মাইনাস করতে হবে, ব্র্যাকেটে এই মাইনাস আছে, সঙ্গে আবার এটাও মাইনাস করতে হবে। তাহলে দেখো কী করবো, আমি এক কাজ করি, আমি এটা আমি একটা জায়গায় পাতিয়ে করি। ঠিক আছে, পাতিয়ে নিই, দেখো কী আছে, 18 বিয়োগ 2.7 বিয়োগ 3.1 বিয়োগ 9.7। ঠিক আছে, এবার দেখো আমি এটা লিখে করি কি দাঁড়ায়। এই ক্ষেত্রে দেখো আমরা সহজে যদি করি অঙ্কটা, তাহলে আমি কি করে করব, দেখো এখানে এক কাজ করি, আমি এই 18টাকে আমি রেখে দিই এখানে, 18 বিয়োগ এই ব্র্যাকেটটা আমি তুলে দেবো। ঠিক আছে, তো কত হবে 2.7। এবার দেখো আমরা কি জানি, ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরের চিহ্ন চেঞ্জ হয়, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, তাহলে এটা কী হবে, এটা প্লাস 3.1 মাইনাস 9.37। বোঝা গেল? কারণ কি দেখো এই ক্ষেত্রে আমি কেন ব্র্যাকেট তুললাম, কারণ এখানে 2.7 থেকে 3.1 বিয়োগ করা কি যায়, যায় না, তাহলে আমার নেগেটিভ চিহ্ন আসবে, সেই নেগেটিভ চিহ্নটা বাদ দেওয়ার জন্য আমি সহজে করলাম কি, ব্র্যাকেটটা তুলে দিলাম। এবার দেখো আমার এই সংখ্যার আগে কিছু নেই মানে যোগ আছে না, আর এই সংখ্যার আগে যোগ আছে, তাহলে এই দুটো আমি যোগ করে দেবো। ঠিক আছে, যোগ 18 আর 3 কত হয় 21, 21.1, এই দুটো যোগ করলাম আমি। ঠিক আছে, এই দুটো যোগ করলাম, আর এইটা এটা আমি এর থেকে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ 2.7 বিয়োগ 9.37। এবার তোমরা সহজে করতে পারো কি, এই দুটো যোগ করে এর সঙ্গে বাদ দিতে পারো, অথবা কি করতে পারো, অথবা এইটার সঙ্গে একবার এটা বাদ, তারপর আবার এটা বাদ দিতে পারো। ঠিক আছে, এমনি নর্মালি বাদ দেবা, কোনো সমস্যা নেই। তাহলে এক কাজ করি, প্রথমে আমি
21.1 থেকে 2.7 বাদ দিই, 21.1 থেকে 2.7, তাহলে 1 থেকে 7 বাদ দেওয়া যায় না, তাহলে 11 থেকে 7 বাদ যাবে 4, হাতে আমার 1, 2 আর 1 3, 3 এদিকে, তাহলে 11 থেকে 3 গেলে 8, তাই না, তাহলে 1, তাহলে 18.4, 18.4 বিয়োগ 9.37, তাই না। এবার আমি বাদ দিয়ে দিই 9.37, এর থেকে কী হবে, এবার এর থেকে 9.37, এখানে কিছু নেই মানে শূন্য আছে, তাহলে 0 থেকে কি 7 বাদ যাবে, যাবে না, 10 থেকে 7 বাদ যাবে, 3 থাকে, 3 এর আগে 4, 4 4 মিলে গেলে 0, তাহলে এবার কত হবে, 18 থেকে 9 গেলে 9, তো 9.03 আমার উত্তর, ঠিক আছে। এবার দেখে নিই এখানে 9.03 কোনটা আছে আমার, অপশান ভুল আছে আমার এখানে, 9.03 আমার উত্তর, ঠিক আছে, 03 উত্তর, এই অপশানগুলো সব কি আছে, ভুল আছে। তারপর এটা দেখো এখানে কি আছে, 0.3, 0.8, 0.7 এর সরলতম মান কত হবে, এগুলো পরপর সব যোগ করে দেবো, তা কত হয়, আমি যোগ করলে 0.3, 0.8, 0.7, 7 আর 3 10 আর 18 না, 18 মাঝখানে পয়েন্ট, এই অঙ্কটা আগে একবার করেছি, ঠিক আছে, 1.8 হচ্ছে আমার এটা। তারপরে দেখো এইটা কি বলেছে, এই যে এই অঙ্কটা আগে একবার করেছি, সুতরাং এটা বেশি বললাম না। 25/100, এই ক্ষেত্রে নিচের কোনটি প্রকাশ করা ঠিক নয়, তাহলে দেখো এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এটাও যা এটাও তাই। বি দেখো, বি বলেছে 25কে 100 দিয়ে ভাগ করেছে 0.25, তাহলে এটা দিয়েও প্রকাশ করা যায়, এটা দিয়েও প্রকাশ করা যায়। তারপরে দেখো এই 25 পয়েন্ট এইটা দিয়ে প্রকাশ করা যায় না, তারপরে দেখো এই 25/25, তো এটা যদি গুণ করে দিই তাহলে উপরে 2525/100 এটা দিয়েও প্রকাশ করা যায়, কিন্তু এই 25 গুণ 0.25 এটা ভাবে প্রকাশ করা যায় না, অপশন আমার সি উত্তর হবে, ঠিক আছে। ওই 25/100কে আমি যদি এই দুটো গুণ করে দিই 2500 যোগ 25 মানে 2525/100 এটা দ্বারা প্রকাশ করতে পারি, কিন্তু এটা দ্বারা প্রকাশ করা যায় না, সুতরাং অপশন হবে আমার ডি। তারপরে দেখো রমেশ একটি রুটিকে 12 ভাগে ভাগ করে তা থেকে 8 ভাগ মনিকাকে দিয়ে দিল, তাহলে 12 ভাগে ভাগ করেছে, করার পরে 8 ভাগ মনিকাকে দিয়ে দিল, ঠিক আছে। 12 ভাগে ভাগ করে 8 ভাগ মনিকাকে দিয়ে দিল, মনিকা তার ভাগ থেকে 3 ভাগ সঞ্চিতাকে দিল, মানে মনিকার যা ভাগ তার থেকে 3 ভাগ দিল কত, সঞ্চিতাকে। মনিকার কত ভাগ রুটি পড়লো, তাহলে দেখো মনিকা পেয়েছে কিন্তু আমার 8 ভাগ, তাহলে দেখো মনিকা পেলো কিন্তু 8 ভাগ, দিয়ে দিল 3 ভাগ, আছে কত আমার, আছে নিশ্চয়ই 8 থেকে 3 বাদ দিয়ে 5 ভাগ, তাহলে মনিকার কাছে এখন মোট 12 ভাগের মধ্যে 5 ভাগ রুটি থাকবে। তুমি ভালো করে ভেবে দেখবে, অঙ্কগুলো ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, মুখে মুখেই করা যায়। 12 ভাগ রুটি ছিল, 8 ভাগ দিয়ে দিল, 8 ভাগ দিল মনিকা পেলো আর 8 ভাগ, এখন 8 ভাগ থেকে আবার মনিকা আবার দিয়ে দিল 3 ভাগ সঞ্চিতাকে, তাহলে মনিকার কাছে এখন মোট যে 12 ভাগ তার থেকে 5 ভাগ আছে, তাহলে মনিকার কত ভাগ রুটি রইল, 5 ভাগ রুটি রইল, ঠিক আছে। এইখানে দেখো এই পরে ওই অঙ্কটাই আবার যোগ করে দিয়েছে, ঠিক আছে, ওই অঙ্কটাই সব যোগ, তাহলে এক কাজ করবে তোমরা এইগুলো সব ডাইরেক্ট যোগ করে দেবে, ঠিক আছে, যোগ করে এটা বিয়োগ করে দেবে, তাহলে যোগ করো, ব্র্যাকেট তুলে দিলে বাইরের কোনো পরিবর্তন হয় না, তাহলে কী আছে উপরে বলছে 18.00, 2.70, 3.10, যোগ করে দিই 0, 8, 8 আর 2 10 আর 3 13 3, হাতে আমার 1, 1 আর 1 2, তাহলে 23.80 যোগ করলে হয়, ঠিক আছে। এবার আমি বিয়োগ করে দিই 9.37, তাই না। এবার দেখো যদি আমি বিয়োগ করি, এই 0 থেকে 7 গেলে কত থাকে আমার, 3 থাকে, তাই না, 0 মানে কি 10, 10 থেকে 7 গেলে 3 থাকে, তাহলে দেখো এটাই 3 আছে, শেষে 3 আছে, 3 আছে, কোনোটাই হবে না উত্তর, উত্তর হবে আমার এটা। আমার আর বাকি করার কোনো প্রয়োজন নেই, কেন করার প্রয়োজন নেই, কারণ শেষ ডিজিট প্রত্যেকেরই আলাদা, সুতরাং কী করলাম 0 থেকে মানে 10 থেকে 7 বিয়োগ করলাম 3, ঠিক আছে। এবার করে দেখবা এই 14.43 উত্তর আসবে, ঠিক আছে। তারপর দেখো এত সংখ্যা থেকে কত বিয়োগ করলে বিয়োগফল এত হবে, ভালো কথা,
এত সংখ্যা থেকে এত বিয়োগ করলে, তাহলে আমি কী করবো, আমি এটা থেকে এটা বিয়োগ করবো, সেটাই পেয়ে যাবো আমি। ঠিক আছে, করে দেখি। দেখো কত, 3.001 থেকে আমার 1.991 বিয়োগ করে দিই। হ্যাঁ, 0 থেকে 1 থেকে 1 গেলে 0, 10 থেকে 9 গেলে 1, হাতে আমার 1 9কে 10 না, 10 10 মিলে গেল 0, হাতে আমার 1 1 রেখে 2 না, বিয়োগ করলে 1, তাহলে 1.010, তার মানে 1.01, এই এটা 1.010, শূন্যটা পাশে বসায়নি, শূন্যটা পরে আর বসায়নি, 1.01 করলেই উত্তর হয়ে যাবে। তাহলে উত্তর কত হবে আমার, উত্তর কত হবে 1.01। তারপরে দেখো এই সংখ্যা থেকে এটা বিয়োগ করলে কত হয়। ঠিক আছে, দেখো আমি বিয়োগটা করছি। দেখো এরকম লেখা আছে না, তাহলে আমি কি করবো, এখানে 0 দিয়ে ভর্তি করে দিই। ঠিক আছে, 0 দিয়ে ভর্তি করে দিলাম। এবার দেখো 0 থেকে কি 1 বিয়োগ করা যায় না, তাহলে একটাই কত ধরবো, 10, 10 থেকে 1 গেলে 9, হাতে আমার 1 1 1 আমার 1 1 আর 1 2, তাহলে 0 থেকে 2 বিয়োগ করা যায় না, 0কে ধরবো 10, 10 থেকে 2 গেলে 8 থাকে, হাতে আমার 1, এই 0 আর 1 যোগ করলে কত হয় 1, 10 থেকে 1 গেলে কত থাকে 9, হাতে আমার 1, এই 0 সঙ্গে 1 যোগ করলে 1 হয়, 2 থেকে 1 গেলে 1, তাই না, আর এই 0 1 থেকে 0 গেলে 1 দশমিক, লাস্টে কি একটা বসে গেল। তাহলে দেখো উত্তর কত হবে আমার 1.11989, উত্তর কত হবে 1.11989। দেখি তো অপশন আছে কিনা, এই তো 1.11989, এটা উত্তর। তোমাকে কি করতে হবে, দশমিকের যে বিয়োগ সেইভাবে করলেই তুমি সহজেই করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো একটি সরল অঙ্ক দেওয়া আছে ব্র্যাকেট দিয়ে, তোমাকে এই অঙ্কগুলো করার আগে কিন্তু সরল অঙ্ক শিখতে হবে। আমি দেখো খুব সহজেই করছি, বেশি ডিটেলস লিখবো না। আমি প্রথমে এই কাজটা করব। ঠিক আছে, এই ফার্স্ট ব্র্যাকেট কাজ করব, 3.1 থেকে 2 বিয়োগ করলে কত থাকে 1.1। তোমরা খাতায় পাশে করবে, আমি ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি সহজেই করছি, তোমরা একটু খাতায় করে দেখবে। ঠিক আছে, প্রথমে কি করবে, এইটা থেকে এটা বিয়োগ করবে, 1.1 হবে। এইবার 1.1 আগে বিয়োগ আছে না, তখন 5.2 থেকে 1.1 বিয়োগ করবে। ঠিক আছে, 5.2 থেকে 1.1 বিয়োগ করলে কত হবে 4.1, 4.1 হবে। বুঝতে পারলে, 4.1। এইবার দেখো এই 6.4 থেকে 4.1 বিয়োগ করতে হবে। ঠিক আছে, তুমি তাহলে দেখো 6.4 থেকে 4.1 বাদ দেবো। ঠিক, তারপরে দেখো এই 6.4 থেকে 4.1 বিয়োগ করবো। ঠিক আছে, যদি বিয়োগ করি আমি, তাহলে কত পাবো আমি 2.3। ঠিক আছে, তো আমি মুখে মুখে করছি, তোমরা কিন্তু খাতায় করবে। ঠিক আছে, তাহলে 6.4 থেকে 4.1 বিয়োগ করলে 2.3 হয়। এবার 3.2 থেকে 2.3 বিয়োগ করলে কত হবে, এই বিয়োগ আছে না 0.9। তোমরা এটা খাতায় করবে, কিন্তু আমি বারবার বলছি, আমি কিন্তু মুখে মুখে করলাম। তারপরে দেখো এটা কি আছে, প্রথমে যে এই যে সরল অঙ্ক, এই উপরে বার আছে না বার, এই বারের জন্য যে যে সংখ্যার উপরে বার থাকবে সেই কাজটা আগে করতে হবে। তাহলে 2.1 থেকে 1 বিয়োগ করলে থাকবে 1.1, বোঝা গেল। তাহলে দেখো 1.1 না, এবার দেখো এই 3.1, এই 7.3 থেকে 3.2 এবং 1.1 বিয়োগ করতে হবে। তাহলে যদি আমি একবারে বিয়োগ করি 7.3 থেকে এই 3.2 বিয়োগ করলে কত হয় 4, তো 4.1, 7.3 থেকে 3.3 বিয়োগ করলে 4.1। আবার এইটা বিয়োগ আছে না, এটা বিয়োগ করতে হবে না, তাহলে এটা বিয়োগ করলে কত হবে, এই 4.1 থেকে 1.1 বিয়োগ করলে 3 হবে, 3। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমি বিয়োগ করলাম, করে কত পেলাম 3 পেলাম। তোমরা প্রতিটা পার্ট খাতায় করবে, কিন্তু করলে সহজেই করতে পারবে, 3 হয়। এবার দেখো এই 3টা কী হবে 8-এর থেকে বিয়োগ হবে। তাহলে 8-এর থেকে যদি 8.4 থেকে 3 বিয়োগ করলে, 8.4 থেকে 3 বিয়োগ করলে কত হবে 5.4, তাহলে 5.4 হবে। তাহলে দেখো 5.4, এটা হয়, এইটা বিয়োগ করলে 8.4 থেকে এই 3 বিয়োগ করলে কত হয়, 3 বিয়োগ করলে 5.4। এবার তার আগে কিন্তু মাইনাস আছে না, মাইনাস,
আর বিয়োগ করতে হবে কত, 4.42। তাহলে এর থেকে বিয়োগ করে দিই 4.42, বিয়োগ করলে কত হয় আমার, বিয়োগ করলে দেখো 0, তাহলে 0 থেকে 2 বাদ দিলে, থেকে 2 বাদ দেওয়া যায় না, 0কে ধরবো আমরা 10, 10 থেকে 2 গেলে 8, তাই না, 4 একে 5, তাহলে 14 থেকে 5 গেলে 9, তাই না, পয়েন্ট 4 একে মিলে গেলে 0, 4 একে 5, তাহলে 5 5 5 মিলে গেল 0। তাহলে দেখো আমরা কি করলাম, এইটার আগে যোগ আছে আর এটার আগে বিয়োগ আছে না, সেই জন্য কি হয়, যখন এরকম এরকম প্লাস মাইনাস থাকে তাহলে বড় সংখ্যার চিহ্ন বসে কিন্তু সংখ্যা দুটি বিয়োগ হয়ে যায়। যখন বিপরীত সাইন থাকে তখন বড় সংখ্যার চিহ্ন বসে, সংখ্যা দুটি বিয়োগ হয়ে যায়। তাহলে মাইনাস এই বিয়োগ 0.98 আমার উত্তর। একটু কঠিন মনে হলেও কিছু করার নেই, যেহেতু পরীক্ষার প্রশ্ন তো এরকম দু একটা দিতেই পারে। তারপরে দেখো এটা কি, ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হবে আগে, তাহলে 0.8 থেকে 0.3 বিয়োগ করলে 0.5, তাই না, এই 0.5-এর সঙ্গে কী হবে, আবার এই 2 যোগ আছে না 0.2, তাহলে এটা যোগ করে দেবো, ঠিক আছে, 0.5-এর সঙ্গে 0.2 যোগ করলে কত হয় 0.7, তাহলে 2.2-র সঙ্গে 0.7 যোগ করলে কত হয় 2.9, তাহলে 2.9 আমার উত্তর। বুঝতে পেরেছ, 2.9 আমার উত্তর। দেখি পরের সেটে কী আছে, পরের পৃষ্ঠায় কী আছে। এইখানে দেখো আরও 2-3টে অঙ্ক আছে, একইভাবে করে যাব আমরা। কি আছে, 3.3 যোগ 0.03, এর থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে এক কাজ করি, আমি সংখ্যাগুলো পাতিয়ে নিই, পাতিয়ে বিয়োগ করি, ঠিক আছে, আগে পাতিয়ে নিই। কী আছে দেখো, 3.00 দরকার দিলাম, 0.03, তারপরে 0.003, আগে যোগ করে দিই, যোগ করলে 3, যোগ করলে 3, 0.3, যোগ করলে এটা হয়, এর থেকে আমি এটা বাদ দেবো, ঠিক আছে, বাদ দিয়ে দিই, 3.03 আমি বাদ দেবো, সহজ জিনিস। তাহলে 3 থেকে 0 গেলে 3 থাকে, 3 মিলে গেল 0, 1 1 0 0 0, 3 মিলে গেল 0, তাহলে 0.003, তাহলে 0.003 আমার উত্তর। বুঝতে পারলে, খুব সহজ একটি অঙ্ক, দশমিকের অঙ্ক খুবই সহজ, তোমরা যদি একটু পরপর করো। এবার দেখো এই অঙ্কটা, দেখো একদম আগের মতনই অঙ্ক। এই প্রথমে কী করতে হবে, উপরে বার দেওয়া আছে না বার, প্রথমে এই কাজটা করতে হবে। তাহলে 2.1 থেকে 1 বাদ দিলে 1.1, একই রকম অঙ্ক। এবার কি, এইটা থেকে দেখো, এটা থেকে এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে, তাহলে একবার এটা থেকে এটা বাদ দেবে, তারপরে যা থাকবে আগের অঙ্কর মতো তার থেকে এটা বাদ দেবে, বাদ দেওয়ার পরে যেটা থাকবে এখানে বিয়োগ আছে না, তাহলে এইটা থেকে ওইটা বাদ দেবে, বাদ দেওয়ার পরে এই 8.5 থেকে ওটা বাদ দেবে, বাদ দিয়ে দেখবে 5.3 উত্তর আসবে। তোমরা নিজেরা করবে, ঠিক আছে, এটা নিজেরা করে আমাকে জানাবে যে অঙ্কটা ঠিক আছে কিনা, অঙ্কের অপশান ঠিক আছে কিনা, তোমরা নিজেরা করে আমাকে জানাবে। তারপরে দেখো 0.15, 0.15কে ভগ্নাংশে পরিণত করলে কত হবে, তাহলে 15 লিখবো উপরে, এই দশমিকের জন্য নিচেরটা 1 দেবো, আর দশমিকের পরে ক ঘর, 1 2, দুটো ঘর দুটো শূন্য দেবো, ঠিক আছে, তাহলে 100/15 আমার উত্তর, দশমিক উঠে গেল। তোমাদের আমি এই সেটে এই 80খানা অঙ্ক করালাম, তোমরা ক্লাসটা মন দিয়ে করবে। যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, পরের ক্লাসে দেখা হবে। জয় হিন্দ।